Wood.com. Fair with Muffles comes tonight, comes to song. সবার জীবনে জানা অজানা কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানর্মাল ঘটনাগুলো ঘটেনি, সেই এই তীর্থ অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মর্ডার মোহাম্মদ ইয়াসিন। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি হলো আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ও যেভাবে আমারে বলছে আমি ঠিক সেভাবেই বলছি। তো লেখাপড়ার কারণে মাহফুজ ভাই আমি বাসায় থাকি না, বাইরে কোনো এক জায়গায় থাকি, নামটা উল্লেখ করলাম না। তো যেহেতু বাইরে থাকি, হস্টেলে থাকি, হস্টেলে থেকেই লেখাপড়া করি। তো আমাদের হস্টেলের সামনে একটা ফাঁকা জায়গা ছিল, ফাঁকা মাঠ ছিল। ওই জায়গায় আমরা প্রত্যেকদিন বিকালবেলা ক্রিকেট খেলতাম। তো বলে রাখি মাহফুজ ভাই, আমাদের ওই মাঠের পাশে একটা কবরস্থান ছিল। কবরস্থানটি পরিত্যক্ত কবরস্থান ছিল। তো আমরা প্রতিদিন ক্রিকেট খেলে, ওই জন্য প্রতিদিনের মতন ওই দিন ক্রিকেট খেলতেছিলাম। খেলতে খেলতে সন্ধ্যা হয় যে ভাবি খেলা বাদ দিয়ে দেবো, তখন হঠাৎ করেই আমাদের বলটা কবরস্থানের কাছে চলে যায়। অবশ্যই বলে রাখি, ওই কবরস্থানটা পরিত্যক্ত থাকার কারণে ওই যে কিছু কিছু হরর মুভি আছে না, কিছু কিছু কবরস্থান দেখে হরর মুভিতে অনেক ভয়ঙ্কর, কবরস্থানটা ঠিক ওইরকম ভয়ঙ্কর ছিল। তো আমাদের বল কবরস্থানে চলে যাওয়ার পরে আমরা বলটি খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান দিয়ে দেয়। তখন ভাবি কবরস্থানে থাকা ঠিক না, আমরা চলে যাব। বল বল খোঁজার পরও অনেক খোঁজাখুঁজির পরও পাইনি। তখন যখন সবাই আমরা 4-5 জন ছিলাম, চলে আসবো, তখন হঠাৎ করে দেখি কি একটা ভাঙার কবরস্থান, ভাঙা কবরের পাশে বলটা পড়ে আছে। তো আমি তখন বলটা নিয়ে আসতে যাই, দেখি আমি ওই ভাঙা কবরস্থান ওর ভেতরে পড়ে যাই। তখন পড়ে যাওয়ার পরে আমি অনেক ভয় পাই। এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তখন আমার হোস্টেলের 4টা ফ্রেন্ড ছিল, ওরা আমাকে কবরস্থান থেকে উঠায়। তারপরে আমি হোস্টেলে চলে আসি। হোস্টেলে চলে আসার পর প্রতিদিনের মতনই হোস্টেলে এসে খাওয়া দাওয়া করে, লেখাপড়া করে, ফেসবুকিং করে, তারপরে ভিডিও দেখে, মানে আরও অনেক কিছুই এসব করে। তো একটা সময় দেখি কি মানে আমি শুনতে পাই যে আমার মানে রুমের পাশে 4-5টা কুকুর অনেক চিল্লাচিল্লি করতেছে। মোহাম্মদ ভাই এত জোরে চিল্লাচ্ছিল, তারপরে আমি বিরক্ত হয়ে কুকুরগুলোকে তারা তাড়াতে যাবো এটা ভাবি। তারপরে জানালা খোলার পরে দেখি কোনো কিছু নেই, কুকুরও নেই, কিচ্ছু নেই, কোনো আওয়াজ আর আসে না। তো আমি একটা সময় ঘুমিয়ে যাই। তারপরে ঘুমিয়ে যাই যখন, তারপরে আবার মগজ ভাই আবার কুকুরের অনেক জোরে ডাকার কারণে, মানে এত জোরে ডাকতেছে আর মনে হচ্ছে আমার দেয়ালের সাথে এসে মানে মনে হয় যে গরু যেমন গুতায় না, ওই রকম গুতাচ্ছে। আমি আবার বিরক্ত হয়ে ভাবি জানালা খুলে আবার তাড়াই দিব। মনে হয় আমি যখনই জানালা খুলে তখন দেখি কি 4টা আগুনের ইয়ে গোলা, 4টা আগুনের গোলা আমার দিকে আসতেছে। আমি তখনই জানালা বন্ধ করে দরজা খুলে আমার হোস্টেলের যে ফ্রেন্ডগুলো ছিল ওদের কাছে শেয়ার করি। ওরা বলে না, তোমার এটা মনের ভুল, কিংবা তুমি স্বপ্ন দেখছো। তো মহুস ভাই আমিও ওই দিন স্বাভাবিক নেই বিষয়টা, ওই জন্য ভাবি কি হয়তো আমার মনের ভুলে হবে, ওই জন্য আমি ওই দিন ঘুমাই যাই। তারপরের দিন রাতের বেলা মহুস ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটে, আমি প্রতিদিনের মতনই খাওয়া দাওয়া করে পড়াশোনা শেষ করে ঘুমাই যাই একটা সময়। তখন আমি অনুভব করি আমার বুকের উপরে অনেক ঠান্ডা কিছু একটা অনুভব করি।
তখন আমি চোখ খুলে দেখি কি মাহফুজ ভাই অনেক বড় একটা সাপ আমার বুকের উপরে ক্রস হচ্ছে। যখন সাপটা আমার বুকের উপর থেকে মানে আমাকে ক্রস করে চলে গেল, তখন আমি দরজা খুলে আমার ফ্রেন্ডরা ডাকি। তারপরে ডাকার পরে সবাই মিলে সারা হোস্টেলে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু কোনো সাপের দেখা মিলে না। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের দাদা মারা যায়। তো জানাজা দিতে যাই আমরা, জানাজা দিতে যাই। ওই যে পরিত্যক্ত একটা কবরস্থান ছিল, এটা তো পরিত্যক্ত, ওই জায়গা কোনো মানুষ কবর দেওয়া হয় না। তো ওর পাশে আর একটা কবরস্থান ছিল। তো আমি আর আমার ফ্রেন্ড জানাজা দিতে যাই, জানাজা দিয়ে শেষ করে আসে সর্বাবস ভাই। ওই যে ওই দিন সন্ধ্যার সময় আমরা ক্রিকেট খেলতেছিলাম, তখন যে বলটা ওই কবরস্থানে যায়, ওই মানে সময়টা ছিল রাত 8টা কি 9টা এরকম সময় ছিল। তখন জ্যোৎস্না রাত ছিল। তখন আমার ওই জ্যোৎস্না রাতে আমার চোখ ওই যে জায়গা বল ছিল ওই জায়গা যায়। তখন দেখি কি 4টা সাদা কাপড় দিয়ে মানে সাদা চাদর মুড়ি দেওয়া মানুষ, 4জন মানুষ একটা মৃত লাশ, ওইটা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো আমি ওইটা দেখি, দেখার পরে ওই ইয়ে 4টা মানুষ আমাকে ওই লাশটার মাথা দেখায়। মানে আমি লক্ষ্য করে কি মহবুজ ভাই, মাথাটা ছিল আমার মাথা। ওইটা দেখার পর মহবুজ ভাই আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না, আমি ওইখানে অজ্ঞান হয়ে যাই। তো আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, ও কিছুই দেখে নেই। ও আমাকে ওই দিন ওখান থেকে নিয়ে আসে। তারপরের দিন আমি জ্ঞান ফিরে। তারপরে আমি আমার ফ্রেন্ডের কাছে এরকম যা যা ঘটছে ওইগুলো শেয়ার করি। আমার ফ্রেন্ড বলে, না তো আমি তো কিছু দেখি নাই, আমি দেখলাম তুমি জাস্ট আমার সাথে আসতে আসতে 10 সেকেন্ডের মতন এক জায়গায় দাঁড়াইলা, দাঁড়ানোর পরে তুমি পড়ে গেলা। ওই জন্য আমি তোমার বাসায় নিয়ে আসছি। আমি ভাবছি তোমার হয়তো শরীর খারাপ, ওই জন্য বাসায় নিয়ে আসছি। তো এটা বললো। তারপরে আমি একটা বড় হুজুর, না হুজুর না ভাই, বড় একটা কবিরাজের সাথে কথা বলি। ওই কবিরাজটি আমাকে বলে কবরস্থানে 4টা জিন আমার উপরে আসর আসর করছে। তো কবিরাজটি আমাকে একটা আইডিয়া দেয় যে তুমি হস্টেলটা ছেড়ে চলে যাও। তো আমিও কবিরাজের কথা মতো হোস্টেলটা ছেড়ে চলে যাই। তারপরে আমি যে হোস্টেলটাতে উঠি, ওইখানে আবার আমার 3টা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়। তো সময়টা ছিল মাহফুজ ভাই ঈদের ঈদের ভিতরে। তো আমার এই 2টা ফ্রেন্ড চলে যায়। তো আমি ভাবি আমি ঈদের পরেই যাব। ওই দিন রাতে মাহফুজ ভাই আমার সাথে একটি ঘটনা ঘটে। ঘটনাটি হলো, আমি ওই দিন মানে রাতে ঘুমাইছিলাম। তো হঠাৎ করে মনে হলো কি আমার বুকের ওপরে অদৃশ্য কিছু মানে অনেক জোরে চাপ দিয়ে আছে। আমি কোনো কিছু করতে পারতেছি না, ওই নড়াচড়া কিছুই করতে পারতেছি না। তখন আমি মানে আমার পাশে একটা বেড ছিল, আমি ওইটার দিকে তাকালাম। না, আগেই তাকালাম না। আমার ভাই আমি যখন নড়াচড়া করতে পারতেছিলাম না, তখন আমার কানে একটা আসে, সাউন্ড আসে, মানে আরবি ভাষায় কে কি যেন বলতেছে। তখন তো আমি তাকালাম, দেখি কি আমার ওই রুমমেট চাদর মুড়ি দিয়ে মানে আরবি ভাষায় কি যেন বলতেছে। তো আমার উপরে যে অদৃশ্য শক্তিটা ছিল ওইটা কোনোভাবেই আমি ছোটাতে পারতেছি না। তো অনেকক্ষণ পর মনে হচ্ছিল আমি মারাই যাব। মনোজ ভাই মানে আমরা যেটা বলি বোবাই ধরা, আমাকে ওই দিন বোবাই ধরছিল। তো একটা সময় ওই অদৃশ্য শক্তিটা আমাকে ছেড়ে দেয়। তো আমি অনেক ভয় পাই, ভয় পায়া দরজা খুলে আমি নামতে যাব। তখন দেখি কি মনোজ ভাই আমার পাশের বেডে যে ছিল ওই সিঁড়িতে উঠে আসতেছে উপরে। আমি যে হোস্টেলে থাকতাম ওই হোস্টেলটা ছিল 2 তলায়। তো আমি তখন ওই আমার রুমমেটকে দেখে আরও ভয় পেয়ে যাই। তো আমার রুমমেট আমাকেই বললো
কি তুমি এত রাতে বাইরে কেন? তারপরে আমার সাথে যা যা ঘটে আমি আমার রুমমেটকে শেয়ার করি। সে বলে তুমি হয়তো স্বপ্ন দেখছো। কিন্তু মাহফুজ ভাই, আমার রুমমেট মানে আমার বেডে যে ছিল চাদর মুড়ি দিয়ে, না আমি মানলাম আমি স্বপ্ন দেখছি, কিন্তু আমার পাশের বেডে যে ছিল চাদর মুড়ি দিয়ে ওকে আমি স্পর্শ করছি, মানে ওকে আমি শুতে পারতেছিলাম। তো এভাবেই কিছুদিন যায়। তারপরে আমার সাথে অনেক খারাপ খারাপ ঘটনা ঘটতে থাকে। ও মানে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো খারাপ মানে ভয়ঙ্কর ঘটনা ঘটতেই থাকে আমার সাথে। আমি জানি না এই ভয়ঙ্কর ঘটনা থেকে আমি কবে রক্ষা পাবো। একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে এই ভয়ঙ্কর ঘটনা থেকে। ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে আমার সাথে যে ঘটনাগুলো ঘটে এগুলো থেকে কবে আমি মুক্তি পাবো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি এইসব ভয়ঙ্কর আজেবাজে জিনিস দেখা বন্ধ করে, আর আমি যেন আর মানুষ আমি সবসময় অসুস্থ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই আর এইসব ভয়ঙ্কর ঘটনা থেকে অতি দ্রুত রক্ষা পাই বা মুক্তি পাই। মাহফুজ ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ইয়াসিন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ হৃদয়। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর সঙ্গে আছেন। আজকে যে ঘটনাটি আমি বলবো সেই ঘটনাটি আমার সঙ্গেই ঘটেছে মাহফুজ ভাই। ঘটনাটি এমনভাবে ঘটছে মাহফুজ ভাই যে আপনি শুনে হয়তো অবাক হবেন যে ঘটনাটি ঘটছে গেম খেলতে মাহফুজ ভাই। গেমটার নাম কি যেন ছিল, ও ক্লাস অফ ক্ল্যান মাহফুজ ভাই। ক্লাস অফ ক্ল্যান গেম হয়তো আপনারা কিছু লোক হয়তো জানে। ক্লাস অফ ক্ল্যান গেমটা আগে মূল ঘটনায় না যে আমি পরিচয়টা দিয়ে নিই। এবং আমার নাম মোহাম্মদ হৃদয়। মাহফুজ ভাই তো জানেনই আমি আর যে mahfuzbook.com চ্যানেলের মডারেটর হিসাবে নিয়োজিত আছি। ঘটনাটি যখন ঘটে মাহফুজ ভাই, সময়টা হলো আজ থেকে কম হলেও 7 বছর কি 8 বছর মাহফুজ ভাই। তে ঘটনাটি ঘটছে যে নেটওয়ার্কের কারণে আমাদের বাসা টিনের ঘর। তো টিনের ঘরে মাহফুজ ভাই নেটওয়ার্কে একটু প্রবলেম দেয় মাহফুজ ভাই। তো এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরের সঙ্গে আম গাছ। তো আম গাছের শিকড়ের উপরে বসে আমি খেলতেছিলাম। তো গেম খেলতে গেলে পুকুরে পাও না পায়া দিয়ে আমি শিকড়ের উপরে বসে গেম খেলতেছিলাম। তে অনেকক্ষণ পর কেমন যেন একটা ভেসে ভেসে শব্দ আসলো যে মনে হলো যে মাহফুজ ভাই যে সাঁতার কাটতেছে, মাহফুজ ভাই পুকুরে কে যেন সাঁতার কাটতেছে। তো আমি সন্দেহ হলে আমি একটু খেয়াল করলাম, তো আমার চোখে কিছুই পড়লো না। তো আবার কিছুক্ষণ পরে আবার দেখলাম যে সাঁতার কাটছে, এই শব্দটা আবার আসলো মাহফুজ ভাই। তো আমার ভয় করলো, সন্দেহ হলো। তখন আমি একটু খেয়াল করলাম, আবার মাহফুজ ভাই আমার চোখে কিছু পড়লো না। তো অনেকক্ষণ যাবৎ বসে থাকার পর গেম খেললাম, খেলার প্রায় শেষ। তখন কে যেন মাহফুজ ভাই আমার পা দুইটা ধরে টেনে পুকুরের মাঝে নিয়ে যায়। তখন আমি অনেক ভয় পেয়ে যাই। তখন আমার হাত থেকে ফোনটা উপরেই পড়েছিল মাহফুজ ভাই। তখন আমি আমি অনেক চিল্লাইলাম মাহফুজ ভাই, অনেক চেঁচামেচি করেছি, কেউ হয়তো শোনে নাই। আমি প্রায় মনে হলো তো মাহফুজ ভাই আমি আর হয়তো বাঁচবো না। তো মাহফুজ ভাই এমনভাবে ঘটনাটি ঘটলো যে আমি এত পরিমাণ ভয় পাইছিলাম মাহফুজ ভাই। তো অনেকক্ষণ প্রায় 5-6 মিনিট মাহফুজ ভাই আমার পানির নিচে নিয়ে চলে গেছিলো। তো বহুতক্ষণ পর মাহফুজ ভাই আমার ছেড়ে দেয় এবং আমি খুব কষ্টে উপরে আসি। উপরে আসার পর মাহফুজ ভাই আমি বাসায় যাই। বাসায় সবাই জানাই। বাসায় সবাই আমার পানি পড়া খাওয়াই, কাচি গরম করে ওইটা পানি দিয়ে মাহফুজ ভাই খাওয়াই আমার। তো তখন আমার বাড়ির সামনে একটা হুজুরের বাসা ছিল। তো শহর থেকে আমাদের গ্রামের মাঝে তিনি হচ্ছে বড় ইমাম। তো তিনি আমার বাসায় আসে এবং আসার পরে আমার ঝাড়া দেয়। তারপর মাহফুজ ভাই আমার আব্বু ওইখানে গেছিল। একজনের সঙ্গে যাওয়ার পরে আমার ফোনটা উপরেই পাই, ফোনটা নিয়ে আসে মাহফুজ ভাই। তো ঘটনাটা আর মনে করছে এখানে শেষ মাহফুজ ভাই।
কিন্তু ঘটনাটি ধরতে গেলে কেবল শুরু মাহফুজ ভাই। তে কিছুদিন যায় মাহফুজ ভাই, কিছুদিন যাওয়ার পর আমি আর ওই পাড়ে যাই না। মানে মাহফুজ ভাই অনেক ভয় ঢুকে যায়, আর কে যাওয়া যায় মাহফুজ ভাই। তে আমি আর যাই না মাহফুজ ভাই। অনেক দিন চলে যায়, চলে যাওয়ার পরে আবার আমি গেমটাতে ঢুকতাম না মাহফুজ ভাই, ক্লাস অফ ক্লান। তো হঠাৎ করে গেমে ঢুকলাম। গেমে ঢোকার পরে তো আবার নেটের জন্য আমি আবার বাসা থেকে বের হই রাত্রে 8টার দিকে মাহফুজ ভাই। 8টা গ্রামে অত একটা রাত না, ঠিক আছে, মোটামুটি রাত্রি ধরা যায়। তে তখন আর পুকুরের পাড়ে যায় না, তখন আমার বাড়ির সাথে, মানে আমার বাড়ির সামনে কিন্তু বাপজল মাহফুজ ভাই, এটা খুব বলতে হয়তো ভুলে গেছি। তো গেটের সামনে আমি চেয়ার নিয়ে বসে আমি বাইরে বসে গেম খেলছি। আব্বু আম্মু বাসায়, আবার আপু বাসায়। তা আমি বাসায় সামনে বসে গেম খেলছি, হঠাৎ করে বাজার লড়ে উঠলো, এই অবস্থা পাইলাম মাহফুজ ভাই। তে আমার সাথে যে ঘটনাটি ঘটছে এর জন্য মাহফুজ ভাই আমি আগের থেকে বুঝে যাই যে আবার কিছু হয়তো হবে। তো এই জন্য আমি আর দেরি না করে মাহফুজ ভাই আমি বাসায় চলে যাই। মানে আমি বসছি মাহফুজ ভাই আমার সঙ্গে আবার কিছু খারাপ ঘটবে, এই জন্য আর কি আমি সঙ্গে সঙ্গে দেরি না করে আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমি বাসায় কাউকে জানাই না অবশ্য, আমি গেমে আবার ঢুকি। বাসায় যাই নেট প্রবলেম মোবাইল কি আর কি জানলা খুলে দিয়ে আমি আবার গেম খেলি। গেম খেলতে খেলতে খেয়াল করে নেই মাহফুজ ভাই, তখন রাত প্রায় 1টা কি 1:30 মাহফুজ ভাই। আপনি হয়তো জানেন গেম খেলছেন কি না আমি জানি না, কিন্তু গেম খেললে কিন্তু মাহফুজ ভাই সময় অনেক তাড়াতাড়ি যায়। তো তখন গেম খেলতে খেলতে অনেক সময় চলে যায়। 1টা 1:30টার দিকে হঠাৎ করে জানলার উপরে কে যেন একটা বাড়ি দেয় মাহফুজ ভাই। বাড়িটা হয়তো এমন কিছু দেশে মাহফুজ ভাই এমনভাবে বাড়িটা হয়েছে, কিন্তু একটা তো মানে বিষয়টা আমি বুঝলাম যে মাহফুজ ভাই আব্বু আম্মু কিন্তু বাড়িটা শুনতে পায় না, এমনকি আমার আপু, আমি শুধু শুনতে পারিছি। আমি অনেক ভয় পেয়ে যাই। তারপরে মাহফুজ ভাই আর জানলা মাংলা আটকে দিয়ে আমি ঘুমাইতে যাই, গেম থেকে বের হয়ে যাই। আমি কিছু সূরা জানতাম, ওই সূরাগুলো তেলাওয়াত করে ঘুমাইতে যাই। হঠাৎ করে আমার স্বপ্নে আমি দেখি এমন একটা কাহিনী মাহফুজ ভাই, যে একটা কবিরাজ আমার স্বপ্নে এসেছে, এসে বলছে যে তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার সঙ্গে দেখা করো, আমি তোমার মানে সমস্যার সমাধান দিতে পারবো। তো এই স্বপ্নটা দেখার পর মাহফুজ ভাই আমি হঠাৎ করে জেগে উঠি, তখন দেখি রাত 3টা বাজে। তখন আমি আব্বু আম্মুরে ডাকি এই কথাটা বলি। বলার পরে আমি পানি টানি খেয়ে আর কি শুয়ে পড়ি মাহফুজ ভাই। শুয়ে পড়ার পর আর ঘটনা আবার ওই রাত্রে মাহফুজ ভাই 3টার ওইদিকে আবার ঘুমাইছি। তখন আর একটা স্বপ্ন দেখছি যে আর কি যে আমার পাও ধরে টেনে নিয়ে গেছিল, সে ওই বললো যে তুই যা, কোনো লাভ হবে না, মানে ওই কবিরাজের কাছে যেতে আমাকে নিষেধ করছে, কই গেলে পরে তোর অনেক বড় ক্ষতি হবে। তখন আর কি আমি আবার জেগে উঠে, এখন দেখি সকাল প্রায় 7টা না 6টা বাজে। তখন আমি আব্বু আম্মুরে এই ঘটনাটি বলি। বললো যে এই কবিরাজের কাছে যাওয়া যাক, এই কবিরাজের কাছে যাব। তে সেই দিনেই মাহফুজ ভাই আর কি ওই কবিরাজের কাছে গেলাম আমরা, আমার আব্বু আমি, আম্মু আপু বাসায় ছিল, আর আমি আব্বুর সঙ্গে যাই। যার পরে কবিরাজের কাছে দেখা করি এবং কবিরাজ ঘটনাটি আমাদেরকে বলল। তখন আমরা অবাক হয়ে যাই, এই ঘটনাটি ঘটছে এমন কি কারণে। আমরা এই কথাটা শুনে মুসবে অবাক হয়ে যাই, কারণ ওই কবিরাজ বলল যে আপনারা যে বাসাইতে থাকেন এই বাসায় আজ থেকে কমলে 500 বছর আগে, মজ ভাই শুনেন কিন্তু 500 বছর আগে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে পেলে মারা যায় মজ ভাই। ওই জিনটা 500 বছর পর মানে মুক্তি পাইছে। এই মুক্তি পাওয়ার কারণে আসতে সে সবাইকে জ্বালাচ্ছে, এই কারণে আর কি মজ ভাই। তখন আমার আব্বু বলে যে এই সমস্যার সমাধান আছে। তিনি বলল যে আছে তো সমাধান আছে। তিনি এমন একটা কথা বললো যে সেটা শুনে আমার আব্বু অনেক ভয় পেয়ে যায় এবং অনেক অবাক হয়ে যায়, কারণ বলল যে আপনার বাসায় যে একটা বড় গরু আছে সেটা রাত 2টার ওইদিকে যে বাড়ির পিছনে যে পুকুর, ওই পুকুরে ভাসিয়ে দিতে হবে, মানে গরুটারে নামিয়ে দিতে হবে। ওই গরুটারে যদি ওরে দিয়ে দেন তাহলে ও আর জ্বালাবে না, ওই গরুটা ও খেয়ে ফেলবে এবং আপনাদেরকে ছেড়ে দেবে। এই কথাটা শুনে ওর আব্বু মানে টেনশনে পড়ে যায় আর কি। আর কি করবে, তখন
আব্বু না উপায় নেই পেয়ে তো এই কাজটাই করে আর কি। তো তখন বাসায় যাওয়ার পরে পরের দিন রাত্রে সেদিন আর কিছু বলে নেই। তো পরের দিন রাত্রে যাওয়ার পরে ওই কাজটা করেছে একা না, আমার কাকা, আমার 2 কাকার সঙ্গে ওই কাজটা করেছে। তো তখন এই গরুটা যখন ভাসিয়ে দেয় মাতুস ভাই, ভাসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গরুটারে এমনভাবে ধরে নিয়ে পানির তলে চলে গেল মাহফুজ ভাই, যে আমার কাকা, আমার আব্বু এমন ভয় পেয়ে যায় যে ওগুলো মাহফুজ ভাই 7 দিন জ্বর ছিল আমার আব্বু এবং আমার কাকাদের। এমন মানে এমন ভয় পেয়েছে যে বললো যে আমার ঘটনাটা শুনলাম। তো আমার আব্বু বললো এবং কাকা বললো যে আমরা গরুটা যখন ওই পুকুরে নামায়া দেই, তো তখন এমনভাবে গরুটারে কামড়া মুচড়ে নিয়ে চলে গেল যে সারা পুকুর রক্তের আলো হয়ে গেল। এমনভাবে যে হা হা করে খেলো যে আমরা অনেক ভয় পেয়ে গেলাম। তো এই ভয়েতে হয়তো আমাদের জ্বর এসেছিল। তো মাহফুজ ভাই এই ঘটনাটা এত দূরে ছিল কি, আর পরে আমাদের সঙ্গে কিছু ঘটে নেই। এই জন্য আর কি মাহফুজ ভাই ঘটনাটি এই পর্যন্ত ছিল। তো মাহফুজ ভাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ হৃদয় ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আমাকে এই ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এই ঘটনাটি যে আমাকে পাঠিয়েছেন তার বাসা ভোলাতে, সে তার নাম প্রকাশ্যে অনিচ্ছুক। সো আমি তার ভাষাতেই এই ঘটনাটি উপস্থাপন করছি। তো বেশি কিছু না বলে চলুন ঘটনাতে যাওয়া যাক। আমি তার ভাষাতেই ঘটনাটি বলছি। তো তার বাসা হচ্ছিল যে বরিশাল একটা ভোলা দ্বীপে। তো তার বাবার কাজের জন্য তাদের বাসা থেকে 120 থেকে 25 কিলোমিটার দূরত্বে তার একটা বাসাতে উঠে, মানে সেখানে যায়। যাওয়ার পরে ওটা ছিল তার বাবার কাজের জন্য আর কি, তার বাবার কাজের জন্য এখানে যায়। তারা যে গ্রামটাতে যায় সেই গ্রামটা ছিল অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রাম। সে তখন আর সময় কোনো ইলেকট্রিসিটি বা কোনো আধুনিক প্রযুক্তির ছোঁয়া পায়নি সেখানে। রাতের বেলা মানুষ হারিকেন বা বাতি ব্যবহার করে বাইরে চলাফেরা করত। তো আমরা যখন সেখানে যাই, তার আগে বলে রাখা ভালো যে আমাদের পরিবার ছিলাম আমি, আমার একটা ছোট ভাই এবং আমার একটা বড় বোন ছিল আর কি। তো সবাই আমরা যাই, মা বাবার সঙ্গে সবাই আমরা সেখানে যাই। যাওয়ার পর একটা বাসা নেই, বাসা নেওয়া মানে ভাড়া একটা বাসা নেই। নেওয়ার পর আমাদের ওই বাসার সামনে একটা পুকুর ছিল, মানে বাসা থেকে একটু দূরে একটা পুকুর ছিল, নিচে বা বাম সাইডে একটা পুকুর ছিল। পুকুরের পাশে প্রায় 7 থেকে 8টা অনেক পুরাতন তাল গাছ ছিল। ওই পুকুরটাতে এমন ছিল যে 12 মাসে মানে কচুরি পানা থাকতো আর কি, কচুরি পানা থাকতো পুকুরটাতে। ওই পুকুরের পানিও ছিল অনেক কালো, ওটা অনেক ছায়ার নিচে, তো এই জন্য আর কি অনেক কালো ছিল, আর কালো দেখাতো, পরিষ্কার থাকলেও কালো দেখাতো। ওই পুকুরটার পাশে একটা বড় বিল ছিল, ওখানে সবাই মাছ ধরতো, কেউ কেউ মানে বসে থাকতো, মানে ওই বিলের পাড় দিয়ে, মানে অনেকটা হাওয়া হাওয়া বইতো সেখান দিয়ে, মানে সবসময় আর কি বাতাসে একটা পরিবেশ থাকতো, ঠান্ডা একটা পরিবেশ। তো ওই গ্রামে যখন আমরা যাই, যাওয়ার পর আমরা কিছুদিন পর আমার একটা বন্ধু হয়ে যায়। তো ওই বন্ধু আমাকে একটা গল্পে একটা কথা বলে যে ওই আমরা যে বাসাতে উঠেছি ওই বাসার মানে ওই বাসার পাশে আর কি ওর বাসাটা। তো ওই পুকুরটাতে তার তার যখন ওর 2 ভাবি যখন গোসল করতে যায় একটা সময়ে, তার নাকি 2 ভাবি গোসল করতে গিয়ে ডুবে যায় আর কি, ডুবে যায় আর ওঠে না। তো একটা পর্যায়ে তার নাকি বড় ভাবি যে ছিল সে নাকি মরে ভেসে পানিতে মানে পানির উপরে উঠে আসে, কিন্তু তার ছোট ভাবিকে পাওয়া যায়নি আর। তো এটা শুনে আমার খুবই খারাপ লাগে যে আহারে এই এটা এটা হতে পারে, কিভাবে এটা সম্ভব। তো সেখান থেকে আমরা চলে আসি। আসার পর ওইখানে ওইখানে ওই গ্রামে বাজারে প্রতি রাতের বেলায়, মানে প্রতি রাতে না, প্রতি বৃহস্পতিবার রাত্রে বেলায় বাইস্কোপ শুনছেন হয়তো, বাইস্কোপ একটা অনুষ্ঠান হতো আর কি, বাইস্কোপ মানে অনেক গান বাজনা হতো, অনেক কিছুই হতো। তো আমরা সেখানে রাত্রেবেলা আমি আর আমার বন্ধু ওই বাইস্কোপ শুনতে যেতাম। তো ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। তো একটা পর্যায়ে আমরা যখন মানে বায়োস্কোপ শেষ করে আমরা যখন ওই পথ দিয়ে আসতাম, মানে ওই তাল গাছের ওই সারি দিয়ে আসতাম যখন ওই পাশ দিয়ে, তো আসার সময় আমাদের মনে হতো যে পিছন থেকে মানে পিছনে কেউ আমাদের ফলো করছে।
তো আমরা সেটা অনুভব করতে পারতাম, বুঝতে পারতাম। তো পিছন দিকে যখন তাকাতাম দেখতাম কি কেউ নেই। তখন আমরা মানে আবার একটু আসার পর যখন আমরা পিছন দিকে তাকাতাম আবার দেখলাম কেউ নাই, তখন আমরা অবাক হয়ে মানে দৌড় দিয়ে চলে আসতাম। তখন অনেক ছোট ছিলাম, ছোটাছুটি করতে বেশ ভালোই পারতাম। আমি ছোটোবেলা থেকে অনেক চঞ্চল এবং একটু মানে পাজি কোয়ালিটি ছিলাম আর কি। তো আমরা তখন একটা গান গেতে গেতে চলে আসতাম যাতে নিজেকে হালকা করা যায় আর কি। তো ভাই আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল, ওই ঘটনার আগে আমি কিছুদিন আগে ওই পুকুরটার পাশে ওই বিলটাতে আমি যখন বড়শি ফেলাই, আমার ছোটোবেলা থেকে অনেকই মানে একটু অভ্যাস ছিল কি মানে বড়শি দিয়ে মাছ ধরা। যখন আমি বড়শি ফেলাই, বড়শি দিয়ে মাছ ধরতেছিলাম, তো তখন মানে আমাদের বাসা থেকে বাসার পাশ দিয়ে রোডটা ছিল, তো ওইখান দিয়ে একটা রাখাল কিছু মোষ নিয়ে ওই নদী পার হতে যাবে। নদীটা ছিল বড় কিন্তু নদীতে পানি ছিল খুবই অল্প, মানে একটা মানুষ যাতায়াত করতে পারবে, মানে ডুববে না সে, এরকম পানি ছিল, মানে গলা থই থই। তো ওই রাখালটা মোষগুলা নিয়ে আমি যেখানে বসে আছি মাছ ধরতেছি ওই পাশ দিয়ে যাবে। তো আমি তখন ওনাকে বারণ করলাম যে এখান দিয়ে যাবেন না, আমি মাছ ধরতেছি, আমার সমস্যা হবে, মানে প্রবলেম হবে আর কি, তো এখান দিয়ে যাবেন না। তো রাখালটা আমার কথা শুনে সে আমার কথা রেখে আমি যেখানে বসে আছি আমার বাম দিক থেকে মানে বাম দিক দিয়ে অনেকটা দৌড় দিয়ে সে নেমে চলে যাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি যে সে নেমে চলে যাচ্ছে। সে যখন যাচ্ছিল তার যে বড় এক মহিষ ছিল ওইটা মাঝ নদীতে গিয়ে অটোমেটিক ডুবে যায়। আমি দেখছিলাম যে ওইটা ডুবে যাচ্ছে। আমি তখন জোরে একটা চিৎকার দিয়ে ওই রাখালকে বলি যে আপনার মহিষটা ডুবে যাচ্ছে, আপনার মহিষটা ডুবে যাচ্ছে। তো রাখালটা যখন মানে ওই পারে চলে গেছে, রাখালটা ছিল আগে, তো একটা ছোটো মহিষের পিঠে উঠে যাচ্ছিল তখন। তো যখন ওই ওপার গিয়ে মানে নদীর ওপার গিয়ে দাঁড়ানোর পর সেও দেখে যে ওই মহিষটা ডুবে যাচ্ছে। তো অনেকটা চিৎকার করে চেঁচামেচি করে সে যে আমার মহিষটা ডুবে যাচ্ছে। আমিও দেখতেছিলাম, মানে এটা বাস্তব একটা কাহিনী, মানে আমার চোখের সামনে ঘটতেছিল। তখন ওই রাখালও দেখতেছিল যে তার মহিষটা ডুবে যাচ্ছে, অনেক চিৎকার করে চেঁচামেচি করার সাথে মানে ওই গ্রামের সবাই চলে আসে। ওই গ্রামে একটা ইয়ে ছিল কি যে একটা মানুষ যখন বিপদে পড়ে, যখন সে চিৎকার করে সে ওই গ্রামের সবাই বের হয়ে আসে। এটা আমরা আমাদের যাওয়ার আগে থেকে এটা প্রচলিত আর কি ওদের গ্রামে। এই গ্রামের অনেক বয়স্ক লোকদের মুখে শোনা, অনেক মুরব্বীদের শোনা আর কি, যে একটা প্রথা যে ওই মানে ওই বিলটাতে নাকি একটা মায়ের একটা সন্তানে নাকি চায় আর কি, রাতের বেলা অনেকেই স্বপ্ন দেখে যে একটা মানে এক মায়ের এক সন্তান, এক বাবার এক সন্তানই লাগবে, মানে এরকম একটা কিছু প্রথা আর কি। তো এটা ছিল আমার প্রথম ঘটনা। আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে যে আমি যখন আমার বন্ধু সেদিন আমার সাথে যায়নি, রাত্রেবেলা যখন আমি বায়োস্কোপ দেখতে গেছি আর বন্ধুকে ডাকার পরও আমার বন্ধু যায়নি, মানে তার সেদিন অসুস্থ ছিল আর কি। তো আমি ভাবলাম যে আমি অনেক সাহসী, আমি আমার নিজের কাছে অনেক চঞ্চল ছিলাম, আমি একাই যেতে পারতাম। তো আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর বায়োস্কোপ দেখলাম, বায়োস্কোপ দেখে মানে দেখা শেষ করে আমি তখন বাসার দিকে আসতেছিলাম। তো আসার কিছুদিন পর আমি যখন ওই তাল গাছের কাছে চলে আসি, তাল গাছের সারিগুলোর কাছে চলে আসি, তো আসার পর একটা হোয়াইট বিড়াল, সাদা একটা বিড়াল আমার পাশে মানে পাশ দিয়ে রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছিল। তো আমি ওটা দেখার পর থমকে দিয়ে মানে দাঁড়ানোর পর ওই বিড়ালটাও আমার দিকে হয়ে দাঁড়িয়ে আছে, মানে এমনভাবে দাঁড়িয়ে আছে, অনেক রাগান্বিত অবস্থায় দাঁড়িয়ে আছে। তো আর চোখগুলো মানে মনিটা নেই ভিতরে, চোখগুলো শুধু লাল টকটক হয়ে আমার দিকে তাকিয়ে আছে রাগান্বিত অবস্থায়। তো আমি সেটাকে আমি মানে হ্যাঁ হুস বলি, সেটা আর যায় না। তো যায় না, সেও আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন মানে আমিও তখন রাগান্বিত হচ্ছিলাম যে একটা সামান্য বিড়াল আমাকে এইভাবে আটকে রাখছে, আমি যেতে পারতেছি না। তখন আমি ওই বিড়ালটাকে অনেক খেদানোর চেষ্টা করি, মানে তাড়ানোর চেষ্টা করি, তখন যায় না। তখন ইতিমধ্যে বিড়ালটা মানে ওর উল্টো দিকে হয়ে যায়, উল্টো দিকে হয়ে ওর পিছনটা আমার দিকে হয়ে যায়। তো এটা হওয়ার পর আমি যখনই ডান দিকে যাচ্ছিলাম, ডান দিক দিয়ে ওর মানে ওই বিড়ালটাকে অতিক্রম করে রাস্তা দিয়ে পার হতে যাচ্ছিলাম, তো ওই বিড়ালটাও ডান দিকে মুভ হচ্ছিল। আমি যখন বাম দিকে যাচ্ছিলাম বিড়ালটাও বাম দিকে মুভ হচ্ছিল, মানে আমাকে কোনোভাবে যেতেই দিচ্ছিল না। তো একটা পর্যায়ে আমি তখন অনেকটাই রাগান্বিত হয়ে যাই। আমি তখন রাস্তার এপাশে ওপাশে মানে রাস্তাতে আর কি ইটা পাথর যেগুলো আছে ওইগুলো খুঁজতে থাকি যে ওখানে মারবো। যখনই আমি একটা ছোট ইটা পাথর হাতে নেওয়ার পরে তখন ওই বিড়ালটা একটা কর্কশ সুরে ম্যাও ম্যাও করে না যেরকম, মানে ওইটাই ছিল, মানে একটা ভয়ানক কণ্ঠে আর কি। মানে আমি বুঝতে পারছিলাম যে এটা আসলে বিড়াল না, হয়তো অন্য কিছু হবে। তখন ওই বিড়ালটা
আমার দিকে আসতে মানে ক্ষেপে যখন আসতেছিল, আমি তখন কোনোভাবে ওইখান থেকে দৌড় দিয়ে বাসাতে চলে যাই। তো বাসাতে যাওয়ার পর যখন আমরা যে বাড়ি ছিলাম, ওই বাড়িওয়ালাতে একটা মুরব্বী, মানে ওই মুরব্বীর একটা বাসা ছিল। তখন ওই মুরব্বী তখন বাসাইতে ছিল না, মুরব্বীতে ছিল চট্টগ্রাম গেছিলো 2 দিন আগে, আমি সেটা জানতাম। তো আমি যখনই যাই ওনার বাসার মানে একটা কোনায় সিম গাছ ছিল, সিম গাছটা অনেকটা ঝোপ ছাড়ালো আর কি। যখন আমি যাওয়ার পরে আমি ওই বাসার কোণাতে যখন মানে আমাদের বাসায় মানে একটা বাড়ির কোণাতে গিয়ে দাঁড়ানোর পরে দেখি যে ওই সিম গাছ তলাতে একটা মানে সাদা পোশাক পরিধানিত একটা লোক মানে সেখানে দাঁড়িয়ে আছে, অনেকটাই মানে বড় আর কি, দৈত্য কোয়ালিটির। কিন্তু ওই ওই লোকটার মাথা ছিল না, ধর ছাড়া তার পুরা অঙ্গটাই আছে, ওইখানে হাত আছে, হাতের নখগুলো অনেকটা বড় বড়, সাদা পোশাক পরিধানিত। তো আমি এটা দেখার পর আমি সেখানে থমকে দাঁড়াই, মানে অনেকটা আতঙ্ক হয়ে যায়। কী ব্যাপার ওই মানে সেটা বোঝা যাচ্ছিল না যে ওটা কোনো অবয়ব কোনো কিছু, কিন্তু বোঝা যাচ্ছিল যে একটা মানুষ দাঁড়িয়ে আছে স্পষ্টভাবে, না কোনো কিছু হয়ে যায়। যখন আমি ওর কাছে চলে যাই, যাওয়ার পর মানে আমার প্রায় মানে কৌতূহল হয়ে কাছে যাওয়ার সাথে সাথে ওটা নেই হয়ে যায় আর কি, নেই মানে ওটাও হয়ে যায় আর কি। তো আমি যখন আবার ফিরে আসার পর আমি দেখি যে যেই লোকটার বাসা, ওই লোকটা না ওই বারান্দাতে দাঁড়িয়ে আছেন। তো আমি ওনাকে দেখা মাত্রকে ওনাকে বলি যে আমি ওইখানে বিড়ালটাতে দেখলাম, বিড়ালটাকে দেখে আমি যখন দৌড়াচ্ছিলাম আপনি তো আমাকে দেখছিলেন, তো আমার ডাকে সাড়া দিয়ে গেলেন না কেন সেখানে? পরে উনি আমার কথার কোনো রেসপন্স করতেছে না। রেসপন্স না করে আমি যখন দ্বিতীয়বার বলি যে আমি যখন এখানে আসলাম, এখানে আসার পর যখন আমি ওইদিকে লক্ষ্য করলাম আপনি তো আমাকে দেখছিলেন হয়তো, তো আমাকে ডাক দিলেন না বা আমার পাশে গেলেন না কেন? মানে উনি আমার কোনো কথা রেসপন্সই করছে না। তো আমি বেয়াদব কোয়ালিটি ছিলাম, তো তখন আমি ওনাকে গালাগালি করি, মানে ল্যাঙ্গুয়েজ খারাপ করে আর কি। ল্যাঙ্গুয়েজ খারাপ করার পর উনি একবার ল্যাঙ্গুয়েজ খারাপ করলাম যখন, উনি কোনো রেসপন্স করলো না। দ্বিতীয়বার খারাপ করলাম যখন, উনি কোনো রেসপন্সই করলো না। তৃতীয়বার খারাপ করার সঙ্গে সঙ্গে ওনার 2 হাত দিয়ে মানে পিছন দিকে এমনভাবে আমাকে মানে চড় দিবে এমন তো অবস্থায়, মানে আমি যখন পেছন দিকে আসি উনি ছিল আমার একটু দূরে, মানে একটু দূরত্ববর্তীতে, তারপরে উনি আমাকে থাপ্পড় দিতে আমার মানে মাথার বরাবর আর কি থাপ্পড় দিতে ওনার হাতটা বাড়িয়ে দিয়েছেন। আমি অবাক হয়ে যাই, কিরে এত দূর থেকে কীভাবে একটা মানুষ থাপ্পড় দেবে? স্বাভাবিক মানুষ তো কখনো সম্ভবই না এত দূর থেকে থাপ্পড় দেওয়া। তখন আমি ভাবলাম যে উনি তো 2 দিন আগে চট্টগ্রামতে গেছে। তো আমি যখন ব্যাক করে আমি যখন আমার বাসার সামনে চলে আসি, মানে আমার রুমের সামনে আসে, আমার আম্মুকে ডাকতে জোরে আম্মু বাইরে হয়ে আসে। বাইরে হয়ে আসার সময় দেখে যে উনি যখন পিছনে আম্মুকে লক্ষ্য করে বলে যে ওই লোকটা আমাকে থাপ্পড় দিচ্ছিল, এখন তাকাই দেখে যে কেউ নেই এখানে। তখন আমি বললাম কি আম্মু ছিল তো মাত্র, এখনই ছিল। তো আম্মু আমাকে মানে তাকে এড়িয়ে যাওয়ার জন্য আমাকে অনেক কিছু বুঝ দিয়ে মানে অনেক কথাবার্তা বলে অনেক কিছু বলে আমাকে কালি দিল, পানি মানে লোহা পরে পানি দিল, এগুলো দেওয়ার পর আমাকে অনেক কিছু বুঝ দিয়ে মানে আমাকে থামিয়ে দেয়, ওই বিষয়টাকে এড়িয়ে যায় যেন আমি ভয় না পাই। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আর আমার তৃতীয় ঘটনা হচ্ছে যে আমি আর আমার ছোটো ভাই যখন আমার রুমেতে ঘুমাচ্ছিলাম, ঘুমানোর পর আমাদের বাসাটা ছিল মানে এরকম ছিল, আমাদের বাসাটা যেখানে ছিল চারপাশে কলা গাছের সারিগুলো আছে, আর আমাদের বাসাটার মাঝখানে ছিল। তো আমাদের বাসা থেকে একটু কিছুটা দূরত্বে একটা বড় মানে বেল্লা গাছ ছিল আর কি। তো যেই ঘটনাটি ঘটেছিল সেই ঘটনা হচ্ছে রাত 2টা থেকে 3টার মধ্যে আর কি। যখন আমার ছোটো ভাই যখন হিসু পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ডাক দেয় যে ভাই আমার হিসু পেয়েছে, আমি হিসু করব। তো তখন আমি ওকে তুলে নিয়ে আমি যখন রুমের বাইরে চলে আসার পর যখন ও মানে হিসু করতে যায়, মানে আমাদের বাসা মানে ঘর থেকে কিছুটা দূরেই আর কি ওয়াশরুমটা ছিল। তো ও যখন হিসু করতে যাওয়ার সময় আমি তখন ঘুম চোখে, তো আমি মানে লক্ষ্য করলাম আর কি যে ওই বেল্লা গাছের কাছে একটা কালো কাপড় পরিধানহিত কোনো কিছু মানে বেল্লা গাছের থেকেও বড় মানে সেখানে দাঁড়িয়ে আছে। তো সেটা আমিও দেখলাম। দেখার পর আমার ছোটো ভাই যখন আসলো, মানে আসার পর আমাকে বললো কি যে ভাই তুই ওদিকে কী দেখিস? তো আমি বললাম কি যে আমি যেটা দেখতেছি তুই কি সেটা দেখতেছিস? তো ভাই বলে কি, আমার ছোটো ভাই বলে কি, ওরা আমার ছোটো ভাই যখন ওইদিকে লক্ষ্য করে ওইদিকে আমার ছোটো ভাই দেখে। তো আমার ছোটো ভাই তখন মানে ততটা ভয় পাচ্ছিল না, মানে আমার ভাই বলতেছিল যে কি ওটা, চল দেখে আসি। তো সে ওইদিকে কিছুটা এগিয়ে যেতে যখন ও এগিয়ে যাচ্ছিল
ওই কালো পোশাক পরিধানহিত কোনো ব্যক্তি, ওই ব্যক্তি মানে আমার ছোটো ভাইয়ের দিকে এগিয়ে আসতেছিল। তো এগিয়ে আসতেছিল, আমি তখন ওইখানে দাঁড়িয়ে, যখন এগিয়ে যাচ্ছিল, ও এগিয়ে যাওয়ার মাত্র কি মানে ও যখন মাঝখানে গিয়ে দাঁড়ায়, তখন ওই অবয়বের মতো দেখতে ওই ব্যক্তিটিও তার দিকে এগিয়ে এসে তাকে একটু থাবা মেরে দেয়। থাবা মেরে দেওয়ার পরে মানে আমার ছোটো ভাই চিৎকার করে ওঠে, আমিও তখন চিৎকার করে উঠি। তো চিৎকার করা ওঠা মাত্রই পাশের রুম থেকে আমার আম্মু বেরিয়ে আসার পর তখন আমাদের দুজনকে বলে যে কী হয়েছে। তো আমরা যখন এত জোর চিৎকার করি মানে মাঝরাতে আর কি, তো আমার বাসা থেকেও কয়েকজন বের হয়ে আসার পর বলে যে কী হয়েছে, তোমরা এত জোর চিৎকার করলা কেন? তখন এটা আমরা ওনাদেরকে সব কিছু বলি, তো ওনারা সব কিছু এড়িয়ে যায়, মানে আমরা যেন ভয় না পাই। তখন ওরা এড়িয়ে গিয়ে তখন আমার আম্মুর সাথে ওরা মানে কথাবার্তা বলে যে ওদেরকে রাত্রে একা একা বের হতে দিও না, রাতে এদিকের জায়গাটা ভালো না। তো আম্মু আমাদেরকে মানে লোহা পড়া পানি দেয়, মানে আর কি গ্রামের প্রচলিত ভয় পেলে আর কি যা কিছু করে ওইগুলো সব আমাদের করায়। তো এই ছিল আমার তৃতীয় ঘটনা। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ঘটনাটি শোনার জন্য, এবং পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।